পাকিস্তানের 9টি স্থানে হামলায় 70 জন নিহত বলছে নয়াদিল্লি। পাল্টা আঘাতে নিহত 10 ভারতীয়, 5টি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইসলামাবাদের। পাকিস্তানে ভারতের হামলা লজ্জাজনক বলেছেন ট্রাম্প। চীনের নিন্দা, দুদেশের সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জাতিসংঘের। ভারত পাকিস্তান সংঘাত, দেশের সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ হাসনাতের। জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান আলী রিয়াজের। বিমানবন্দর নির্মাণে দুর্নীতি, শেখ হাসিনাকে 8 মে তলব করেছে দুদক। হাসিনার গণহত্যা মামলা তদন্ত শেষ পর্যায়ে, জানিয়েছে প্রসিকিউশন। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। শুরুতেই ভারত পাকিস্তান সংঘাত প্রসঙ্গ। পাকিস্তানের অন্তত 9টি অবস্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 26 জন নিহত হয়েছে, আহত অন্তত 46 জন। যদিও ভারতের দাবি অপারেশন সিন্দুরের আওতায় হত্যা করা হয়েছে অন্তত 70 জঙ্গিকে। অন্যদিকে ভারতের ব্রিগেড সদর দফতরে ক্ষেপণাস্ত্র হামলা ও 5টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। এছাড়া কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় গোলার আঘাতে নিহত হয়েছে ভারতের অন্তত 10 জন, আহত হয়েছে 38 জন। সন্ত্রাসবাদের বিপক্ষে বিশ্বকে এক সুরে কথা বলার আহ্বান জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বিস্তারিত মেহরাব হুসাইন খানের ডেস্ক রিপোর্টে। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি উস্কানিমূলক আচরণে এমন পরিণতির আশঙ্কাই ছিল জনমনে। এবার গুঞ্জনকে বাস্তবে রূপ দিয়ে বসল ভারত। এতে শুধু পাকিস্তানেরই ক্ষয়ক্ষতি আর প্রাণহানি হয়নি, পাল্টা হামলায় আক্রান্ত হয়েছে ভারতও। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর থেকেই দুদেশের হুমকি আর মহড়া সংঘর্ষের দিকে মোড় নেয়। বিশ্ব নেতারা আক্ষেপ প্রকাশ করে সর্বোচ্চ সংযমের আহ্বান জানালেও শুনবেন কি দুই দেশের রাষ্ট্রপ্রধান আর সামরিক কর্মকর্তারা? গত 2 সপ্তাহের গুরুতর আশঙ্কা সত্য করে স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত 1:44 দিকে পাকিস্তানে হামলা চালায় ভারত। অপারেশন সিঁদুরের আওতায় পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলায় স্থলন, নৌ, বিমান বাহিনী একযোগে অংশ নিয়েছে বলে জানিয়েছে ভারতের সেনা সদর। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি আমলে নিয়ে হামলার লক্ষ্যবস্তু ছিল মূলত তেহরিকি তালেবান পাকিস্তান সহ জঙ্গি ও সন্ত্রাসীদের ঘাঁটি। पाकिस्तान स्थित आतंकवादी समूहों के लिए कवर के रूप পহেলগাঁওয়ের ঘটনার জন্য ন্যায় বিচার আবশ্যক ছিল। ওই ঘটনার পরেও পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি, বরং এর সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করছে। খবর ছিল ভারতের বিরুদ্ধে আগামী দিনেও হামলা হতে পারে, তাই এই প্রত্যাঘাত খুবই জরুরি ছিল। ভারত জবাব দেওয়ার অধিকার প্রয়োগ করেছে। इस संबंध में হামলার পরপরই এক্স হ্যান্ডেলে এক লাইনে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বিশ্ব সম্প্রদায়ের প্রতি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় না দেওয়ার অবস্থান নেওয়া উচিত আন্তর্জাতিক সম্প্রদায়ের। बुज़दिल भारत ने पाकिस्तान पर बिला इश्तियाल জাহরিয়ত কি है। হামলা নিয়ে নয়াদিল্লির দাবি সঠিক নয় বলেছে ইসলামাবাদ। পাকিস্তানের পাঞ্জাবে জারি হয়েছে জরুরি অবস্থা। পাল্টা হামলায় ভারতের অন্তত 5টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সেনা সদর। বলা হয়েছে ভারতের 3টি রাফাল, একটি সুখোই 30 আর একটি মিগ-29 ভূপাতিত করা হয়েছে। হামলা হয়েছে ভারতের একটি ব্রিগেড সদর দপ্তর আর নিয়ন্ত্রণ রেখার নিরাপত্তা চৌকিতে। সেনা সদরের দাবি, ভারত জঙ্গি অবস্থানে হামলার কথা বললেও ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক মসজিদ সহ বেসামরিক স্থাপনা। আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদ ও পাঞ্জাবের কোটলি, ভাওয়ালপুর সহ একাধিক স্থানে হতাহতের মধ্যে নারী ও শিশু রয়েছে। একে স্পষ্ট আগ্রাসন আর জাতিসংঘ সনদের লঙ্ঘন বলেছে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর। ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, পাকিস্তানের আত্মরক্ষায় যে কোনো পদক্ষেপ নেওয়ার অধিকার আছে। এই হামলাকে কাপুরুষোচিত বলে জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। জনগণকে আশ্বস্ত করে এক্স হ্যান্ডেলে বলেছেন, বিনা উস্কানিতে চালানো ভারতের এই হামলার যথাযথ জবাব দেয়া হচ্ছে। দেশবাসী পাকিস্তান সেনাবাহিনীর সাথে আছে।
পাল্টাপাল্টি হামলার সরাসরি প্রভাব পড়েছে ভারতের আকাশ ব্যবহার করা দেশি বিদেশি বিমান পরিবহন সংস্থাগুলোর উপর। জম্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় আর রাজকোটে বিমানের ওঠানামা বন্ধ করে ফ্লাইটগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। যাত্রী ভোগান্তির জন্য আগেভাগেই নোটিশ দিয়েছে স্পাইসজেট, ইন্ডিগোর মতো একাধিক বিমান পরিবহন সংস্থা। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। পাল্টাপাল্টি প্রাণঘাতী হামলার জেরে ভারত পাকিস্তানকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আর পাকিস্তানের পক্ষে বিবৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্র, চীন ও তুরস্ক। ভারত পাকিস্তান সংঘর্ষে জড়িয়ে পড়ায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। তিনি প্রত্যাশা করছেন দুই দেশই সর্বোচ্চ সংযম প্রদর্শন করবে। গুতেরেসের এই বিবৃতি সংবাদ সম্মেলনে জানিয়েছে তার মুখপাত্র স্টিফেন দুজারিক। বলেছেন, নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত জুড়ে ভারতের সামরিক অভিযানে মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। পাকিস্তানে ভারতের হামলাকে লজ্জাজনক বলে প্রতিক্রিয়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, দুই প্রতিবেশীর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা নতুন নয়। শত বছর ধরে ভারত পাকিস্তানের পারস্পরিক দ্বন্দ্ব সংঘাতের এমন নজির রয়েছে। দ্রুততম সময়ে এই সহিংসতা থামবে বলে আশাবাদ জানিয়েছেন তিনি। পাকিস্তানের পক্ষ নিয়ে বিবৃতি দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বলা হয়েছে, পাকিস্তানে ভারতের এই আগ্রাসন নিন্দনীয়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে ফোনালাপ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বলেছেন, পরিবর্তিত পরিস্থিতিতে তুরস্ক পাকিস্তানের পাশে থাকবে। দর্শক, এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি ইমরুল কায়েস। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। কায়েস, শুনতে পাচ্ছেন? পাক ভারত সংঘাত নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কি কিছু জানানো হয়েছে কিনা? আপনার কাছে থাকা সর্বশেষ তথ্য জানাবেন আমাদের। ধন্যবাদ রিনা, আপনি ঠিকই বলেছেন যে এই মুহূর্তে আমরা গণমাধ্যম কর্মীরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে অপেক্ষা করছি। এই কিছুক্ষণ আগে, অর্থাৎ 5 মিনিট আগেই মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা তিনি মন্ত্রণালয়ে প্রবেশ করলেন। তো তার সাথে আমরা কথা বলছিলাম তখন তিনি আমাদেরকে বলেছেন যে পাক ভারত যে এই মুহূর্তে যে ছোট স্কেলে পাল্টা হামলার ঘটনা চলছে, অর্থাৎ ছোট স্কেলে যে যুদ্ধ চলছে, সেই বিষয়ে বাংলাদেশের অবশ্যই বক্তব্য আছে এবং সেই বক্তব্যটি স্টেটমেন্ট আকারে অর্থাৎ বিবৃতি আকারে দেওয়া হবে। তবে তার আগে আপনাকে জানিয়ে রাখি যে গতকাল পাকিস্তানের যে পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ইসহাক দার তিনি কিন্তু আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছেন যে বর্তমান যে পরিস্থিতি বিরাজ করছে পাকিস্তান এবং ভারতের মধ্যে, সেই পরিস্থিতি নিয়ে তিনি কথা বলেছেন। তো আসলে সেখানে কি কথা হয়েছে, তাদের দুজনের মধ্যে কি বিষয় কথা হয়েছে, সেটি পররাষ্ট্র উপদেষ্টা এখন পর্যন্ত গণমাধ্যমকে সেভাবে বলেননি, অর্থাৎ আমাদেরকে বলেননি। তবে পররাষ্ট্র উপদেষ্টা এটুকু জানিয়েছেন যে দিল্লি থেকেও যদি এরকমভাবে তার সাথে কথা বলা হয়, অর্থাৎ দিল্লি থেকেও যদি কোনো ধরনের মধ্যস্থতা করার জন্য কোনো কথা বলা হয়, তাহলেই বাংলাদেশের পক্ষ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা হবে। যদি সে ধরনের কোনো বক্তব্য দিল্লি থেকে না আসে, ততক্ষণ পর্যন্ত কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা তথা বাংলাদেশের পক্ষ থেকে তেমন আগ বাড়িয়ে মধ্যস্থতা করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করা হবে না। আপনি জানেন যে পাকিস্তান এবং ভারতের মধ্যে লিমিটেড স্কেলে যে পাল্টা হামলার ঘটনা শুরু হয়ে যাবে, সেখানে বেশ কিছু মানুষ কথাবার্তা রয়েছে। তো তার কিন্তু কিছুটা প্রভাব হলে বাংলাদেশে পরে, কারণ হচ্ছে বাংলাদেশ একটি প্রতিবেশী দেশ, একেবারেই ভারতের প্রতিবেশী দেশ, পাকিস্তান প্রতিবেশী দেশ। তো প্রতিবেশী দেশগুলোর মধ্যে যখনই কোনো দ্বন্দ্ব সংঘাত হয়, তখন কিন্তু তৃতীয় পক্ষের যে দেশটি থাকে সেখানে তার কিছু প্রভাব পড়ে, কারণ ব্যবসা বাণিজ্য সহ নানা ধরনের সম্পর্ক দুই দেশের সাথে বাংলাদেশের রয়েছে। সে কারণে বাংলাদেশের একটা কনসার্নের জায়গা আছে, বাংলাদেশের একটা উদ্বেগের জায়গা আছে। সেই কারণে বাংলাদেশের পক্ষ থেকেও কিন্তু বাংলাদেশের যে অবস্থান সেটি কিন্তু তুলে ধরা হবে। তো পররাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে সেটিই বলেছেন যে দিন শেষে, অর্থাৎ বিকেলের দিকে বা বিকেল নাগাদ হয়তো একটি বিবৃতি দেওয়া হবে। বাংলাদেশ আসলে এই যুদ্ধকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে কি ধরনের সম্পর্ক চাচ্ছে বা কি করতে চাচ্ছে বাংলাদেশের প্রত্যাশাটা কি, সেই বিষয়টা কিন্তু এই বিবৃতিতে তুলে ধরা হবে। তো এখন পর্যন্ত ত্রিনা, এই হচ্ছে সর্বশেষ খবর। বিবৃতিটি দেওয়া হলে অথবা পররাষ্ট্র উপদেষ্টা কথা বলে তারপরে আপনার মাধ্যমে আমরা জানিয়ে দিতে পারবো। ধন্যবাদ কায়েস, নিশ্চয়ই আমরা সবাই সেই বিবৃতির অপেক্ষায় থাকবো। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সার্বভৌমত্ব রক্ষার ডাক দিলেন বাংলাদেশের জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই সমন্বয়ক আসিফ মাহমুদ, সজীব ভুইয়া ও হাসনাত আব্দুল্লাহ। নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে আজ তারা এই আহ্বান জানান। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার স্ট্যাটাসে লিখেছেন, সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন শক্তিশালী জাতীয় ঐক্য ও সংহতি।
প্রায় একই সময়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পেজে লেখেন, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকুন। এর আগে সংস্কার প্রস্তাবের বেশ কিছু বিষয়ে দ্বিমত থাকলেও জাতীয় ঐকমত্য কমিশনের সাথে এবারের আলোচনার পর প্রায় সব বিষয়েই একমত পোষণ করেছে জাতীয় নাগরিক ঐক্য। আর ঐকমত্য কমিশন জানিয়েছে, রাজনৈতিক দলগুলো নিজস্ব আদর্শ থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে মৌলিক জায়গায় সবাই একমত হতে হবে। ঐকমত্য প্রতিষ্ঠা করা শুধু কমিশনের কাজ নয়, এ বিষয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। নির্বাচন কমিশন, সংবিধান ও বিচার বিভাগ সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব খাতে সংস্কারে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে গঠিত হবে জাতীয় সনদ। তারই ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। বুধবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় বসে নাগরিক ঐক্য। আলোচনা শুরুতে বক্তব্য রাখেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। বলেন, জাতীয় ঐক্য তৈরিতে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। প্রত্যেকটি রাজনৈতিক দলের আলাদা অবস্থান অবশ্যই থাকবে, কিন্তু তার পাশাপাশি যেটা দরকার, আমাদেরকে সকলকেই একটা কতগুলো মৌলিক জায়গায় আমাদেরকে একমত হতে হবে। তার জন্য নিঃসন্দেহে রাজনৈতিক দলগুলোর থেকে আমরা আশা করছি যে প্রত্যেকেই কিছু কিছু ছাড় দেবেন, দিয়ে এক জায়গায় আসা যাবে। কমিশনের সাথে 2 ঘন্টা আলোচনা শেষে নিজেদের সংস্কার প্রস্তাব বিষয়ে কথা বলে নাগরিক ঐক্য। প্রথম দফায় আলোচনার বেশ কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও এখন অধিকাংশ বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে নাগরিক ঐক্য। গত আলোচনার পরে আমরা 118টি বিষয়ে একমত পোষণ করেছি। 38টি বিষয়ে আমরা দ্বিমত করলেও আজকের এই আলোচনার মধ্য দিয়ে আমাদের মতপার্থক্য অনেকখানি নিরসন হয়েছে। এছাড়া দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়েও একমত তারা। তবে আনুপাতিক হারে সংসদ সদস্য নির্বাচনের বিষয়টি প্রত্যাখ্যান করেছে নাগরিক ঐক্য। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। নতুন পুরাতন মিলিয়ে 8টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। বুধবার আগারগাঁও পরিকল্পনা কমিশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক এ অনুমোদন দেওয়া হয়। সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান, আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় দেশব্যাপী নারী শিশুদের প্রতি সহিংসতা বন্ধে একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। অনুমোদিত অন্যান্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্থাপন। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে 4টি নতুন প্রকল্প এবং বাকি 4টি সংশোধিত। বিমানবন্দরের উন্নয়নের নামে দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী 8 মে তলব করেছে দুদক। সংস্থাটির উপপরিচালক মনিরুল ইসলাম স্বাক্ষরিত চিঠি ধানমন্ডির সুধা সদনের ঠিকানায় পাঠানো হয়েছে। এদিকে কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে শেখ হাসিনার নামে। তাকে দেশে ফেরাতে কাজ করছে দুর্নীতি দমন কমিশন দুদক। শেখ হাসিনার জিজ্ঞাসাবাদে মুখোমুখি না হলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাবেন। ক্ষমতায় থাকাকালে গত 15 বছর বিমানবন্দরে উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগে তাকে তলব করা হয়েছে। 2024 সালের জানুয়ারিতে 3টি আন্তর্জাতিক বিমানবন্দরের 4টি উন্নয়ন প্রকল্পে প্রায় 900 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। লুটপাটের অন্যতম হোতা হিসেবে শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী, সাবেক বিমান সচিব মহিবুল হক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের সাবেক চেয়ারম্যান এম মুফিদুর রহমান সহ 19 জনকে আসামি করা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত শেষ পর্যায়ে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। এদিকে জঙ্গি নাটক সাজিয়ে কল্যাণপুরের জাহাজ বাড়িতে 9 তরুণ হত্যা মামলায় সাবেক IGP AKM শহীদুল হক সহ 3 জনকে দ্বিতীয়বারের মতো একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। পাশাপাশি তদন্ত শেষ করতে 14 জুলাই পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ও 3 সদস্যের ট্রাইব্যুনাল বুধবার এই আদেশ দেয়। সাবেক IGP শহীদুল হককে 25, সাবেক DMP কমিশনার আসাদুজ্জামান মিয়াকে 27 ও পুলিশের সাবেক SC জসিমউদ্দিন মোল্লাকে 29 মে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হচ্ছে। এদিন প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানায় এ ঘটনায় সাবেক IGP AKM শহীদুল হক সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক
প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। 2016 সালে রাজধানীর কল্যাণপুরের জাহাজ বাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে 9 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এছাড়া তাদের জুলাই অভ্যুত্থানে হত্যা মামলাও রয়েছে। ভারত পাকিস্তান সংঘাতের জেরে বড় দরপতনের মুখে দেশের পুঁজিবাজার। দেশ দুটির মধ্যে যুদ্ধে বাংলাদেশের শেয়ার বাজারে বিনিয়োগকারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। এর ফলে বুধবার লেনদেনের শুরুতেই দেশের শেয়ার বাজারে ঢালাও দরপতন হয়। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে লেনদেনে প্রথম 10 মিনিটের মধ্যে ডিএসইএক্স এর 70 পয়েন্টের বেশি পড়ে যায়। পতনে সে ধারা অব্যাহত থাকে। শেয়ার বাজার সংশ্লিষ্টরা বলছেন, এমনিতে দীর্ঘদিন ধরেই দেশের শেয়ার বাজারে পতনের ধারা ছিল। এমন পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে। দেশে তালিকাভুক্ত প্রায় 1 লাখ থ্যালাসেমিয়া রোগীর বছরের চিকিৎসা ব্যয় 2000 কোটি টাকা। আরও 4 লাখের বেশি থ্যালাসেমিয়া রোগী হিসেবে নিলে মোট ব্যয় দাঁড়ায় প্রায় 10,000 কোটি টাকা। রাজধানীতে শিশু হাসপাতালে আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি আরও জানান, সামাজিক সচেতনতার মাধ্যমে থ্যালাসেমিয়ার ঝুঁকি কমানো সম্ভব। এই রোগীদের জন্য হাসপাতালগুলোতে সক্ষমতা বৃদ্ধির সাথে সাথে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় বরাদ্দের আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, থ্যালাসেমিয়া রোগ মা বাবার জিন থেকে শিশুদের শরীরে আসে। তাই 2 জন থ্যালাসেমিয়া আক্রান্ত নারী পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ না হলে প্রতিকার করা সম্ভব। বছরে চিকিৎসা ব্যয় প্রায় 2000 কোটি টাকা শুধু রেজিস্টার্ড যারা আছেন তাদের জন্য। আর যদি আমরা যারা রুগী তাদেরকে আমরা এটা দেওয়ার চিকিৎসা দেওয়ার সক্ষমতা আমাদের থাকতো, তাহলে 10,000 কোটি টাকার উপরে খরচ হতো, 5 গুণ বেড়ে যেত। এই ব্যয়ের উদ্বৃত্ত তৈরি করা বড়ই জটিল। সামাজিক রীতি বা আইন আমরা এটাকে শূন্যের কোঠায় নামে আনতে পারি। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। পাকিস্তানের 9টি স্থানে হামলায় 70 জন নিহত বলেছে নয়াদিল্লি। পাল্টা আঘাতে নিহত 10 ভারতীয়, 5টি যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি ইসলামাবাদের। পাকিস্তানে ভারতের হামলা লজ্জাজনক বলেছেন ট্রাম্প। চীনের নিন্দা, 2 দেশের সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জাতিসংঘে। ভারত পাকিস্তান সংঘাত, দেশের সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ হাসনাতের। জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আলী রিয়াজের। বিমানবন্দর নির্মাণে দুর্নীতি, শেখ হাসিনাকে 8 মে তলব করেছে দুদক। হাসিনার গণহত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে জানিয়েছে প্রসিকিউশন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।